লেখিকা সুমা করের বাদল দিনে প্রথম কদম ফুল। প্রাপ্তি সারা রাত একটা উপন্যাস পড়েছে, সারা রাত ঘুমোয়নি। মা বললেই বলছে আর এইটুকুনি পড়েই 5 মিনিট মাত্র, কিন্তু গোয়েন্দা সিরিজ থামতে পারেনি, পড়েই চলেছে, কোনো দিকে খেয়াল নেই। বই শেষ করে লাইট অফ করে যখন শোবে তখন পাখির কিচকিচ শুনতে পেল। ওর রুমটার পাশেই ব্যালকনি আর নিচে বিরাট বাগান, তেমনি বড় বড় গাছ, কিন্তু রাতে পাখি ডাকছে কেন? এত রাতে তো পাখি ডাকে না। ঘড়ির দিকে তাকাতে মাথায় বাজ পড়ল। পড়বে না? 8টাতে অফিস বেরোতে হবে, নইলে ট্রাফিকের ঝামেলা। আর কাল কোনোভাবে দেরি করা চলবে না। নতুন বস জয়েন করছে কালকে, খুব রাগী। বসের বাবাই বলেছে, আর ঘড়িতে 4টে বাজছে। এবার প্রাপ্তি উঠবে কখন? 7টাতে মাত্র 3 ঘন্টা ঘুমিয়ে কি করে মানুষ ওঠে প্রাপ্তি জানে না। 8 ঘন্টা ঘুমোলেও প্রাপ্তি 7টাতে উঠতে পারবে না। তাই বাড়ির সব ফোন আর অ্যালার্ম ক্লকে 6:30 থেকে 5 মিনিট ছাড়া ছাড়া অ্যালার্ম দিয়ে রেখেছে। আর মা তো আছেই, উঠে যাবে বলেই ক্ষীণ একটা আশাও দেখতে পাচ্ছে। ও ঘুমোতে খুব ভালোবাসে, ওই বইটাই যত ঝামেলা। সাসপেন্স থ্রিলার এত বেশি যে ছেড়ে উঠতে পারলো না। এর নাম বই পড়ার অপকারিতা। কাল শিওর চাকরি থেকে ফায়ার করবেই করবে। আগের বস বা নতুন বসের বাবা নিপাট ভালো মানুষ, মাটির মানুষ। পাজামা পাঞ্জাবিতে ধনী বস কম, কবি বেশি লাগে। হাসিটাও বড় অমায়িক, সবাইকে নিজের পরিবারের মতো দেখে। প্রাপ্তি প্রায় দিনই লেট, উঠতে পারে না তো। কিন্তু বস কিছু বলতো না, সবার খোঁজ খবর নিত, সাধ্যমতো বিপদে সাহায্য করত। হাসি ছাড়া কথা বলতে কখনো শোনেনি প্রাপ্তি চিত্তরঞ্জন বাবুকে। নিন্দুকের সমাজেও প্রাপ্তি অফিসের কারো মুখে ওনার নিন্দে শোনেনি, বরং বেশিরভাগ এটাই বলে, আজকের দিনে এমন মানুষ কোথায়, কেউ আছে জানলেও ভালো লাগে। আমি আমার 40 বছরের জীবনে এত ভালো মানুষ দেখিনি, ভগবান মনে হয়। 24 বছরের প্রাপ্তি জয়েন করা থেকে দেখছে এই মানুষটার প্রতি শ্রদ্ধা। প্রাপ্তির বাবা নেই, ও ওই মানুষটার মধ্যে নিজের বাবাকে খোঁজে। বাবা যেমন করে কথা বলতো, খেলো কিনা খোঁজ নিত, আগলে রাখতো, ওই মানুষটাও তেমনি। বসও বোঝেন, প্রাপ্তিকে তিনি নিজের মেয়ের মতোই দেখেন। ওর বাবার হঠাৎই স্ট্রোক, তারপর একমাত্র মেয়ে প্রাপ্তিকেই পড়াশোনা বন্ধ করে চাকরির ব্যবস্থা করতে হয়েছে। ওর এক বন্ধু থ্রু ও জবটা পেয়েছে। দুজনের চলে যাওয়ার পক্ষে স্যালারি ভালোই বলা চলে। সেই ভালো মানুষ বস যেদিন বললেন 1 সপ্তাহ পর থেকে আমি আর অফিসে আসবো না, শরীরটা তেমন আর চলছে না, আমার ছেলে আসবে, তোমরা সবাই ওকে একটু সব বুঝিয়ে দিও। ভালো ছেলে, তবে একটু রাগী। ওর কথায় বেশি কিছু মনে করো না, ওর মনটা নরম খুব। আমি মাঝে মাঝে দেখা করতে আসব। সবার কোম্পানি এটা, ছেলের থেকে বেশি তোমাদের উপরে দায়িত্ব দিচ্ছি। সেদিন সবাই কেঁদে ফেললো, ছেলেদেরও চোখে জল চিকচিক করছিল। তার উপর নতুন বস ভালোই রাগী। বস প্রাপ্তিকে বলেছিল রোজ একটু সময়ে আসবে। আসলে সৌরভ একটু টাইম মেনে চলে, একটু রাগী। একটু না অনেক জেঠু, অনেক না, তবে মানে মনটা খুব নরম। আর ওর মুখে মুখে কথা বলা না ও পছন্দ করে না, খুব রেগে যায়। হঠাৎ মাথা গরম হয়ে গেলে শান্ত করা মুশকিল। এটা শোনার পরই বসের কেবিনে প্রাপ্তি কেঁদে দিয়েছিল বেশ জোরে। চাকরি চলে যাবে ওই ভয়ে নয়, ওনার এই কেয়ার করে কথা বলার ধরনে ওর বাবাকে মনে পড়ছিল। হঠাৎ করে মাথা গরম হয়ে যায় প্রাপ্তির। মনে কোনো কথা আসার পর ভাবনা বলে কোনো স্টেজ কাজ করে না ওর, যা মনে ডাইরেক্ট মুখে। সাথে অন্যায় চুপচাপ সব সহ্য করতে পারে না। তাই কলেজে ভর্তির আগে ওর বাবা ওকে দিন রাত বোঝাতো, হুবহু সেরকম। এই জেঠু ওর আরেক বাবা, আর দেখতে পাবে না। কোনো সমস্যা হলে কাকে বলবে? ওর উচ্চস্বরে কান্না দেখে বস ঘাবড়ে গেলেন। উনি ভাবলেন প্রাপ্তি খুব ভয় পাচ্ছে ওর ছেলেকে, তাই বললেন অত ভয়ের কিছু নেই, ওর মনটা খুব নরম, একটু রাগী, নইলেও সবাইকে খুব ভালোবাসে। তাছাড়া আমি তো আছি, চিন্তা করো না। প্রাপ্তি তত কেঁদেই চলল। ওর বাবাও তো এভাবেই বলতো, আমি থাকতে তোকে কোনো চিন্তা করতে হবে না, যা চিন্তা করার সব আমি করব, তুই মন দিয়ে পড়। যাই হোক, এত কিছুর পর
গত দুদিন প্রাপ্তি নিজের ফল্ট বুঝতে পেরেছে। ও টাইমে কোনোদিন অফিস যায়নি। অন্য কেউ হলে তাড়িয়ে দিত। তাছাড়া কেউ রেগে কথা বললে যার সাথেই বলুক ও তার থেকেও বেশি চেঁচিয়ে কথা বলবে, ভবিষ্যৎ ভাববে না। অথচ ও টাকাতে সংসার চলছে। মায়ের শরীর খুব একটা ভালো না, ওষুধেও ভালোই লাগে। যদি ছাড়িয়ে দেয়, এই ভাবনাটা বারবার মনে ঘুরছে। 7টাতে উঠে 8টাতে বেরিয়ে ঠিক সময় পৌঁছতে হবে। নেট থেকে মাথা ঠান্ডা রাখার বিভিন্ন কৌশল শিখে নিয়েছে। একটা মোটা বইও কিনেছে, কিন্তু ওগুলো কেমন কাজ করবে জানে না। দুদিন 1 ঘন্টা করে মেডিটেশন করছে ভেবে পদ্মাসনে চোখ বন্ধ করে বসেছিল। পা দুটোতে অসম্ভব যন্ত্রণা হওয়া ছাড়া আর কিছু হয়েছে বলে ওর মনে হয় না। একটাই প্রার্থনা, চাকরিটা যেন থাকে ঠাকুর, প্লিজ। প্রতি সপ্তাহে একটা করে কিটক্যাট দেব। কিন্তু ওই যে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। উঠছি করতে করতে প্রাপ্তি উঠল প্রায় 8টা। তাড়াহুড়ো করতে করতে আরও দেরি করে ফেললো। সবেতেই গোলমাল হয়ে যাচ্ছে। তাও অনেক কষ্টে 8:45টাতে বাড়ি থেকে বেরোলো। ও শিওর আজই ওর শেষ দিন। তারপর সব ট্রাফিক আজই জমা হয়েছে। ভালো লাগে। ট্যাক্সি কাকু একটু জোরে চলো না, দেরি হয়ে গেছে। আর কত জোরে যাব, কত ট্রাফিক দেখুন, আজ বার করে দেবে ঠিক। কিছু বলছেন না তো? দেরিতেই পৌঁছলো। সবাই চলে এসেছে তখন। সবাই গভীরতম মনোযোগ দিয়ে কাজ করছে। ওদের কাজের ধরন দেখেই বোঝা যায় বস এসে গেছে। অবশ্য আসারই কথা। নিজের চেয়ারে বসতে যাবে তার আগেই, দিদি আপনাকে স্যার এলে দেখা করতে বলেছে। এখনই যেতে হবে হারান্দা, পরে? চলেই যাও, অনেক লেট হয়েছে। স্যার এসে তোমাকে ছাড়া সবাইকে অফিসে দেখেছে। আসনি দেখে রেগে গেছে। খুব রাগী মনে হয় দিদি, তুমি গিয়ে বলবে ভুল হয়ে গেছে। রাগারাগি করো না। তুমি যাবে আমার সাথে? না, আমি কিভাবে? তুমি যাও না দিদি, ভয় নেই। রাম নাম করো। রাম নাম করলে কোনো বিপদ হবে না। কোনো বিপদ হবে না? না। প্রাপ্তি গুটি গুটি পায়ে রাম রাম করতে করতে কেবিন পর্যন্ত গেল। তারপর দরজার বাইরে দাঁড়িয়ে থাকলো। ভেতরে যেতে পা কেমন কাঁপছে। ভেতরে কম বয়সী একজন বসে ফোন করছে। ওই তাহলে দ্য গ্রেট স্যার। হারান্দা পাশ দিয়ে পেরিয়ে যেতে যেতে দেখলো প্রাপ্তি দাঁড়িয়ে আছে। এখনো ভেতরে যাওনি? কি সর্বনাশ! ভয় লাগছে। দেরি করলে ভয়ের কারণ বাড়বে। যাও। যাবো? দেরি করো না। মে আই কাম? মিস প্রাপ্তি বসু? হ্যাঁ, না, হ্যাঁ প্রাপ্তি, কিন্তু স্যার ওই ইচ্ছে করে না আসলে। ভেতরে আসুন। থ্যাংক ইউ স্যার। আসলে স্যার আমি ঠিক সময়ে বেরিয়েছি। আমি আপনাকে বসতে বলিনি। বসবো না? দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ, বসে বসে গল্প করতে ডাকিনি। এত দেরি কেন? সবাই চলে এসেছে। বলছি, তার আগে বলুন আমি এভাবে দাঁড়িয়ে বলবো? একজন সাধারণ অমনোযোগী কর্মচারীকে আমি বসতে বলতে পারবো না। আমি অমনোযোগী কেন? লেট করেছেন কেন বলুন? ফালতু নষ্ট করার সময় আমার নেই। আপনি অনেক লেট। অনেক নয়, একটু। কারণটা বলছি, কিন্তু কিছু না জেনে। আপনার যদি এটা মনে হয়ে থাকে যে আপনি কেন দেরি করে এসেছেন সেটা শোনার জন্য সিট অফার করব, কফি কোল্ড ড্রিঙ্কস অফার করব, তারপর একসাথে গল্প করব, ভুল ভাবছেন। না বসে বাজে কথা না বলে দেরি কেন? 1 মিনিট। চা কফি খাওয়াতে হবে না, ওটা আপনিই খান। কিন্তু আমি সিটে বসে কথা বললে কি আপনাকে ট্যাক্স দিতে হবে? আপনি একজন অমনোযোগী স্টাফ হয়ে আমার মুখের উপর কথা বলছেন। সত্যি কথা সহ্য করার ক্ষমতা না থাকলে তো কিছু করার নেই আমার। হোয়াট? আপনি আমার সাথে তর্ক করছেন? হ্যাভ ইউ এনি আইডিয়া? গো টু হেল উইথ ইউর আইডিয়াস। ডোন্ট ক্রস লিমিট। ইউ হ্যাভ ক্রসড অলরেডি স্যার। হাউ ডিয়ার ইউ! ইউ আর... জেঠুর সাথে যখনই দেখা করতে আসতাম বলতে হতো না, তার আগে বসে যেতাম। কখনো আপনার মতো চেঁচাতে দেখিনি। 2 বছরের অভ্যেসবশত বসে গেছিলাম। তার জন্য এই? কেননা আপনি বস, আপনি মহান। একটা মানুষের পরিচয় অন্য মানুষের প্রতি তার ব্যবহার দিয়ে। প্রত্যেককে সম্মান ভালোবাসা যে দেয় সে এমনিতেই বড়, আপনার থেকে তো কয়েক গুণে। ফিলোসফি বোঝাতে তোমাকে রাখা হয়নি। আমি জানি আমাকে কি করতে হবে। আমাকে জ্ঞান দিতে হবে না। বসকে জেঠু, এই জন্য এই অবস্থা। ভালো মানুষ পেয়ে ফাঁকি দেওয়া। বাবাকে বুঝিয়ে পারিনি, যাকে মন কোম্পানিতে ঢুকিয়ে দিচ্ছে শিখিয়ে পাচ্ছি না। প্রথমত জেঠুকে তো জেঠুই বলবো, অধিকারটা উনি দিয়েছেন। ওনাকে বস কম, বাবার মতো বেশি ভাবি। আর দ্বিতীয়ত জেঠুকে কিছু শেখাতে হবে না, পারলে আপনি জেঠুর কাছে শিখুন কিভাবে ভালো মানুষ হতে হয়।
মানুষকে ভালোবাসতে হয়। জীবনে অন্তত একটা দামি জিনিস শিখতেন বিদেশে না গিয়ে অমন বাবার কাছে থাকলে। বিশ্বের অষ্টম আশ্চর্য দেখা হয়ে গেল। জেঠুর মতো ভালো মানুষ দেখিনি, যেন মহাপুরুষ। আর তার ছেলে, অমর বাবার আপনার মতো ছেলে কিভাবে হলো সেটাই আশ্চর্য। দ্য গ্রেট আনসলভড মিস্ট্রি এভার। তুমি? উত্তরের অপেক্ষা না করে প্রাপ্তি গটগট করে বেরিয়ে গেল। প্রাপ্তি ছোট থেকেই রাগী, শুধু শুধু কারো কথা সহ্য করত না, কিন্তু কন্ট্রোল ছিল। বাবাকে হঠাৎ চোখের সামনে শেষ হয়ে যেতে দেখে, পুড়তে দেখেও কেমন হয়ে গিয়েছিল। তারপর ওর মা সে সময় প্রচণ্ড অসুস্থ হয়ে যায়। একা সব সামলাতে সামলাতেও কন্ট্রোল হারিয়ে ফেলেছে। কেউ ওলট পালট কিছু বললে যেই হোক এমনই রিয়্যাক্ট করে। তাই আজ এসব। প্রাপ্তিকে থমথমে ভাবে বসে থাকতে দেখে সবাই ভাবলো বিরাট কিছু হয়েছে। চেঁচামেচি হয়েছে, সেটা পুরো অফিসে ছড়িয়ে গেছে। ওভাবে বসে থাকতে দেখে সবাই ভাবলো ওকে ছাড়িয়ে দিয়েছে। অনেকে সহানুভূতি জানালো, কেউ নতুন জবের কথা বলল। প্রাপ্তি ওদের কথা শুনে বুঝলো ওর কথাতে অসন্তুষ্ট হয়ে স্যার ওকে ছাড়িয়ে দিয়েছে। আর সেটাই সবাই বলছে। আগে হলেও গটগট করে বেরিয়ে যেত, কিন্তু এখন তা করলে চলবে না। ওর মা আছে, অসুস্থ। মায়ের ওষুধ, খাবার কি হবে? চাকরি গেলে চলবে না। মায়ের করুণ মুখটা মনে পড়ছে, তত চোখ দিয়ে জল পড়ছে। প্রাপ্তি সিদ্ধান্ত নিল একটা শেষ চেষ্টা করবে, ক্ষমা চাইবেও। তাই চোখের জল মুছে আবার বসের কেবিনের দিকে পা বাড়ালো। স্যার, আসবো? তুমি আবার কি ব্যাপার? স্যার প্লিজ আমাকে জব থেকে ছাড়িয়ে দেবেন না। এই জবটার ওপর আমার সব নির্ভর করছে। এত তাড়াতাড়ি আরেকটা জব কোথায়? ভেতরে এসে বলো। হ্যাঁ স্যার, আপনি যদি আমাকে আরেকটা জব খোঁজার সময় দেন তাহলে ভালো হয়। আমি জব খুঁজেই ছেড়ে দেব। তার আগে পর্যন্ত প্লিজ স্যার, আমি রিকোয়েস্ট করছি। আমি আর কখনো দেরি করব না, টাইমে আসব। ইনফ্যাক্ট সবার আগে আসব। আর আপনার সাথে কখনো তর্ক করব না, তখন ভুল হয়ে গেছে। আর আর হ্যাঁ, জেঠুকে কখনো জেঠু বলবো না, বস বলবো। আপনি যেমনটি বলবেন তেমনটাই করব। প্লিজ গিভ মি এ লাস্ট চান্স, প্লিজ। তাড়িয়ে দেবেন না। জলটা খাও। কি? টেবিলের জলটা খাও, একটু বসে রিল্যাক্স হও। এভাবে ঝড়ের বেগে কথা বললে বুঝতে অসুবিধে, তাই না? স্যার আমি বলতে চাইছি, আমি যা বললাম করো, তারপর শুনছি। স্যার থ্যাংক ইউ। ভালো লাগছে এখন? হ্যাঁ স্যার প্লিজ। জব থেকে? আমি তোমাকে জব থেকে বার করে দিচ্ছি কে বলল? কই, আমি তো বলিনি। তাহলে অফিসের সবাই যে? না, আমি বলিনি। আর এসব ছেড়ে কাজ করো, অলরেডি অনেক লেট। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি অনেক উপকার করলেন। আসছি, আমি খুব মন দিয়ে কাজ করব। আপনাকে কখনো কমপ্লেন করার সুযোগই দেব না। মিস প্রাপ্তি? হ্যাঁ স্যার। বাবাকে তুমি খুব শ্রদ্ধা করো না? জেঠুকে মানে আপনার বাবাকে সবাই খুব শ্রদ্ধা করেন এখানে, আমিও করি। আমার তো বাবা নেই। এখানে কাজ করার পর থেকে ওনার স্নেহ বাবার কথা খুব মনে করাতো। তাই নিজের অজান্তেই আমি ওনাকে বাবার জায়গা দিয়েছি। উনি কখনো আপত্তি করেননি জেঠু ডাকতে, জিজ্ঞেস করবেন, তাই ডেকেছি। জানি বাবা বলেছে। আমারও পুরো পৃথিবীতে বাবাই আছে। মাকে হারিয়েছি হঠাৎই, জগৎটাই তারপর কেমন। আমি তোমার লেট করে আসা, তারপর ওভাবে রিয়্যাক্ট করা, খুব রেগে গিয়েছিলাম। বাবা বলেছিল তোমার কথা। এত রাগী তুমি বুঝতে পারিনি। আমিও একটু অল্পতেই রুট ব্যবহার করে ফেলি, তাই জব ছাড়ানোর কথা ভেবেছিলাম। কিন্তু যখন তোমার বাবার প্রতি ওই রকম শ্রদ্ধা দেখলাম, ভালোবাসা দেখলাম, তখন আর রাগ করে থাকতে পারলাম না। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড সন্তানের কাছে মা বাবা কি। আর আমার কাছে যেহেতু বাবাই এখন সব, তাই। যাই হোক, এবার আমি সব ভুলে গেলাম। তুমিও ভুলে যেও, মন দিয়ে কাজ করো। ধন্যবাদ। ঠিক আছে, আসছি। প্রাপ্তির মন থেকে বিরাট একটা পাথর নেমে গেল। ও খুব ভয় পেয়ে গিয়েছিল। বেরিয়ে চোখ দিয়ে জল পড়তে লাগলো। সাথে নতুন বসের প্রতি শ্রদ্ধায় মনটা ভরে উঠল। না, জেঠু ঠিকই বলেছে, একটু রাগী হলেও মনটা খুব ভালো। একদম তাই। প্রাপ্তি মনে মনে হেসে ফেলল। রিচ, স্মার্ট, হ্যান্ডসাম, ড্যাশিং পার্সোনালিটি হওয়ার জন্য অফিসের অনেকেরই ক্রাশ হয়ে উঠল সৌরভ। হওয়াটাই স্বাভাবিক। বেশিরভাগ মেয়ে যেমন স্বামী চায়, ঠিক তেমনই সৌরভ। কিন্তু ইয়েস, দেয়ার ইজ এ বড় কিন্তু। সৌরভ স্যার কারোর সাথে বেশি কথা বলে না, যতটুকু দরকার ততটুকু। আর গত 3 মাসে, মানে এখনো পর্যন্ত একবারও প্রাপ্তি অন্তত সৌরভ স্যারকে হাসতে দেখেনি। হালকা হাসিতে সবাইকে কত ভালো লাগে, তাই না? কোনো কাজে কেবিনে গেলে প্রাপ্তি খুব অস্বস্তি বোধ করে। প্রাপ্তি সব সময় হেসে কথা বলে আর প্রচুর কথা বলে। কাজ করতে করতেও
কথার যেন খই ফুটছে, কিন্তু সৌরভ স্যারের কেবিনে প্রাপ্তি গম্ভীর মুখে থাকে, হাসে না। যদি চাকরি থেকে আউট করে দেয়? জেঠু এর মধ্যে 4 বার এসেছে। প্রাপ্তির বড় ভালো লাগে জেঠু এলে, ও জেঠুকে খুব মিস করে। তো নতুন বস আসার পর প্রথম দিন ছাড়া তেমন কোনো বিপদ আর হয়নি। প্রাপ্তি এড়িয়েও চলে, একটুখানি এখানে চুপ করে থাকে, তারপর সারাদিন সবার সাথে বকবক অ্যান্ড বকবক। কেউ খুব একটা বিরক্ত হয় না, বরং ওই মিষ্টি মুখটা, কিউট হাসিটা আর ছেলে মানুষই কথাগুলোকে সবাই ভালোবাসে, স্নেহ করে। কতজনের লাভ লাইফ ও সেট করে দিয়েছে, আর এখনো দেরিও করে না, বেশ টাইমে যায়। প্রাপ্তি দিদি। হ্যাঁ হারান্দা বলো। স্যার কেবিনে তোমাকে ডাকছে। এখন? হ্যাঁ যাও যাও, দেখো স্যার কি বলছেন। ভালো লাগে না রাজদা, মুখ গোমড়া করে বসে থাকা যায়? ভারী সমস্যা, সলভ করতে হবে দেখছি। পারবে? একদিনের ট্রিট? একদিন? আচ্ছা 2 দিন। ট্রিটের দরকার নেই, আমারও তোমার সাথে কিছু কথা আছে জরুরি। বলো। এখানে না, বলবো আজ লাঞ্চ টাইমে ক্যান্টিনে। ওকে, এখন যাও। দেখো কি বলছে রামগরুরের ছানা, এই নামেই সেভ আছে না? হ্যাঁ। হাসে না তো কি বলবো, আমার তো অমন গম্ভীর মুখ দেখেই হাসি পায়, তাও মুখ ফুলিয়ে বসে থাকতে হয়। কি হলো, তোমাকে মুখ ফোলালে বেশ কিউট লাগে তো? এমনিতে লাগে না। এমনিতেও লাগে, বাট তখন একটু বেশিই লাগে। তুমি এমন মজার কথা বলো না, সত্যি। আচ্ছা শুনে আসি কি বলছে। লাঞ্চ টাইম? ওকে। স্যার আসবো? এতক্ষণে আসার সময় হলো? মানে? আমি 10 মিনিট আগে বলেছি। সরি স্যার, একটু দেরি হয়ে গেল। আসলে রাজদার সাথে কথা বলছিলাম তো, ওভাবে হঠাৎ উঠে আসা। এখানে তোমাকে কাজ করবার জন্য রাখা হয়েছে, ভুলে যাচ্ছ। হাসি ঠাট্টার জায়গা এটা নয়, মনে রাখবে। আশা করছি আর মনে করাতে হবে না। মানছি স্যার কাজ করতে, কিন্তু একটু আধটু কথা না বললে, না হাসলে তো ভালো লাগে না, কাজেও মন বসে না। এখানে সবাই ফ্যামিলি, একসাথে কাজ করি, এখানেই শুধু দেখা হয় তো। আর আমি তো কোনো কাজ পেন্ডিং রাখিনি। না তা রাখোনি, তবে হাসি ঠাট্টা দিন দিন বাড়ছে। আর যেন না দেখি, চুপচাপ কাজ করবে, কাজের কথা ছাড়া কথা হবে না। স্যার সবাই কথা বলে, যথেষ্ট কথা বলে, আমিও তেমনি। অমনোযোগী হওয়ার কোনো লক্ষণ কি পেয়েছেন? না তো। আর এটা তো রুলসে নেই যে হাসতে পারবো না, কথা বলতে পারবো না। না নেই। তাহলে সবাই যা করে আমিও তাই করব। তবে আপনি যদি বলেন আমাকে জব থেকে ছাড়িয়ে দেবেন, তখন কোনো উপায় নেই, এটা আমার উইক পয়েন্ট। লাঞ্চ টাইমে কথা বলতে পারি নাকি তখনও? না জেনে রাখি, রাজদার কি একটা বলার আছে তো, ওখানে তো আমাকে কথা বলতেই হবে। ফোনে তো এত কথা হয় না, বলে দিন। রাজের সাথে এত কিসের কথা তোমার? অফিসে আসা থেকে ফেরা পর্যন্ত এত কথা থাকে? সবার সাথে কোথায়? তোমার যা কথা তো সব রাজকে নিয়েই। কেন, কে হয় রাজ তোমার? বন্ধু। আর এমন একটা মানুষ যে হাসতে জানে, হাসাতে জানে। ওর আপনার মতো ভুল ধারণা নেই যে হাসলে মানুষকে ট্যাক্স দিতে হয় প্রচুর টাকা, বরং একটা মিষ্টি হাসি দুনিয়া জিতে নিতে পারে, এটাই রাজদার কথা। আই রেসপেক্ট হিম। কি বললে? আমি ভাবি হাসলে ট্যাক্স দিতে হয়? তাহলে হাসেন না কেন? আমি তো এই 3 মাসে একবারও আপনাকে হাসতে দেখিনি। কিসের ভয়? হাসলে টাকা লাগবে নাকি আপনার দাঁত দেখলে দাঁত চুরি করে নেবে? হোয়াট দ্য হেল আর ইউ সেইং? এখানে সবারই দাঁত আছে, আপনার থেকে সুন্দর, তাই মন খুলে হাসাতে পারেন। আসলে শুধু সামনের জনের নয়, নিজেরও অনেক কষ্ট কমে যায়। সামনের মানুষটির কাছে হাসি একটা নির্ভরতা, বিশ্বাস। হাসবেন, হালকা মিষ্টি একটা হাসি মুখে যেন সব সময় থাকে। তাই একদম ঠিক এখন যেমন তেমনই। কি সুন্দর লাগে হাসলে আপনাকে। আমি আগে কখনো আপনাকে হাসতে দেখিনি। আজ একটা লটারি টিকিট কিনবো, শিওর জিতবো। স্যার আজ আসি, লাঞ্চ টাইম। আর রাজদা কি বলবে বলেছে, ওয়েট করছে। যাও। হাসিটা আবার পালালো। যাও, আমার কাজ আছে। আচ্ছা। অনেস্টলি রাজদা, আজ আমি সৌরভ স্যারকে হাসতে দেখেছি। বিরাট ব্যাপার তো। হ্যাঁ সেটাই তো, কি বলবে বলো? কিভাবে বলবো বুঝতে পারছি না। রাজদা, বোনের কাছে সংকোচ কিসের? তুমি তো আমার দাদা, তাই না? বলো তো, বলবে না মার খাবে? না মানে আমি বোধহয়। কি? আই থিঙ্ক আমি প্রেমে পড়েছি। সত্যি? কংগ্রাচুলেশনস। কার? সেটাই তো। এই প্রাপ্তি। হ্যাঁ ঋতুদি বলো। স্যারের বার্থডে। সবাই ইনভাইটেড। কি করছিস, যাবি তো? দেখি দেখি মানে যাবি না? ঠিক নেই গো। ও যাই হোক, তোকে অবশ্য অমন পার্টিতে মানাবেও না। তা ঠিক। আমি কি পড়ে যাই বলতো? মানে? মানে এত বড় পার্টি, স্যারের জন্মদিন, কতজন আসবে, আমাকে সুন্দর লাগতে হবে না?
তুমি এমনিতেই খুব সুন্দর। ন্যাচারাল লুক ইজ দ্য মোস্ট বিউটিফুল লুক। ফালতু ফিলোসফি রাখ, কিছু অ্যাডভাইস দে। শাড়ি পরো, দারুণ লাগবে। ওয়েস্টার্ন বল, ওখানে শাড়ি পরা যাবে না। কাকে জিজ্ঞেস করছি? মিনিমাম ড্রেসিং সেন্স নেই। তাহলে জানতে চাইছো কেন? এমনি ভুল হয়ে গেছে। যাই হোক, এমন সাজবো যে স্যারের আমার থেকে চোখই সরবে না। মানে তোমার সাজের সাথে স্যারের কি সম্পর্ক? আমি সৌরভ স্যারকে লাইক করি। কি মানে আমি বুঝতে পারছি না। তুমি এই গোটা পৃথিবীতে আর ছেলে পেলে না? শেষ পর্যন্ত ওই রাম গরুরের ছানা। বাজে বকিস না। বেশি কথা বলা কি ভালো? যারা বেশি কথা বলে তারা সস্তা, তাদের কেউ সম্মান দেয় না। গাম্ভীর্য একটা ব্যক্তিত্ব, যে কেউ অপমান করবে না, সম্মান করবে, ভক্তি করবে। মানে যেমন তুই কিছু মনে করিস না, সবাই তোর সাথে কথা বলে, যা খুশি বলে, তোকে ওরা সম্মান করে না। ছেলে মানুষ ভাবে, বাচ্চা ভাবে। বিপদে তোর মতামত কেউ জানতে চাইবে না। তুই সবার সাথে এত মেলামেশা করিস, কাকা দাদা মামা মানে টোটো কাকু, ওষুধ কাকু, আইসক্রিম কাকু, ফুচকা কাকু, রিক্সা কাকু, পুলিশ কাকু, পেপার কাকু, বই কাকু, ছোলা বাটোরা কাকু। তারপর ওদের সাথে কথা। বাড়িতে কে আছে, কোথায় বাড়ি, ওদের সাথে। নিজের একটা স্ট্যান্ডার্ড অন্তত রাখ। পৃথিবীর সবাই তোর আপনজন। একটা স্ট্যাটাস মেনটেন কর। বড়লোক না হলেও চেষ্টা কর অন্তত। তোকে কেউ গুরুত্ব দেয় না, এসব বুঝবি না। তাই স্যারের ব্যাপারটাও তুই বুঝবি না। আমি ওরকম একজনকে লাইক করি। আমি তো প্রপোজ করব। তুই একটা কমিক চরিত্র। ঋতু? রাজ তুমি? সে সরি। কি জন্য? রাজদা ছেড়ে দাও, তুমি চলো। সে সরি ঋতু, তুমি বিনা কোনো কারণে ওকে অপমান করতে পারো না। তোমার কি? আমি তো ঠিকই বলেছি। ও তোমার কাছে সাজেশন চাইনি, তুমি নিজে এসেছো, যা খুশি বলছো। রাজদা থাক না, আমি কিছু তোমাকে চুপ করতে বলেছি। প্রাপ্তি, আর কি বলছিলে যেন? সস্তা, সস্তা মেয়ে। এই প্রাপ্তি, ভুলে যেও না কাকুর অ্যাক্সিডেন্টে ও রক্ত না দিলে অনেক দেরি হয়ে যেত। সে সরি। আমি ঋতুরাই সরি বলবো? প্রশ্ন ওঠে না, তাও ওর মতো থার্ড ক্লাস মেয়েকে। ঋতু, তুমি বা ওর হয়ে এত কথা বলছো কেন? গার্লফ্রেন্ড? অবশ্য দুজনকে মানাবে, স্ট্যান্ডার্ডটা এক। প্রাপ্তির মতো হলে আমি ধন্য হয়ে যাব। প্রাপ্তি, চোখের জল মোছো। কে না কে কি বলেছে তার জন্য তুমি কাঁদবে কেন? হাস, রাস্তার কুকুর চেঁচামেচি করবেই, স্বভাব। প্রাপ্তি শোনো। রাজ, আমি কুকুর? স্টপ, আই সে স্টপ ইট। কি হচ্ছে এত চেঁচামেচি কিসের? লাঞ্চ টাইপ তো নয়। স্যার দেখুন না, রাজার প্রাপ্তি মিলে আমাকে যা নয় তাই বলছে, রাস্তার কুকুর বলছে। কে বলেছে? প্রাপ্তি? হ্যাঁ। প্রাপ্তিকে কই? ডাকো ওকে। স্যার, দুপক্ষের কথা না শুনে বিচার করবেন না। প্রাপ্তি ওকে কিছুই বলেনি, বরং ঋতু প্রাপ্তিকে যা খুশি তাই বলেছে। আপনার কি মনে হয় কাউকে কষ্ট দেবার ক্ষমতা আছে প্রাপ্তির? ওকে যতই আঘাত করা হোক ও চুপই থাকে। স্যার, প্রাপ্তি রাগী কতটা আপনি জানেন না? প্রথম দিন আপনাকে কত অপমান করেছে, আপনি বলে সহ্য করেছেন। অন্য কেউ হলে সেটা আমি আর প্রাপ্তি বুঝে নেব, তোমাকে ভাবতে হবে না। আপনাকে কেউ কিছু বললে আমার ভালো। রাজ, সবটা বলো। প্রাপ্তি রেগে কিছু বলেছে? স্যার, প্রাপ্তি একটু রাগী, ও সবাইকে খুব ভালোবাসে। ঋতুকেও কোনো কথা বলেনি, বরং আমাকে বলেছে। তবে বললেই আমি খুশি হতাম। আজ এভাবেও অপমানটা কেন সহ্য করলো বোধহয় বুঝতে পারছি না। স্যার, নিজের গার্লফ্রেন্ড বড় বড় কথা তো বলবেই। স্যার, আপনি বিশ্বাস করুন। ঋতু কি বলেছে প্রাপ্তিকে? রাজ সব বলল। ধনী অহংকারী ঋতু প্রাপ্তিকে কি কি বলেছে সব। সৌরভ খুব রেগে গেল। প্রাপ্তির অপমানটা কিছুতেই সৌরভ মেনে নিতে পারছিল না, খুব রাগ হচ্ছিল। প্রাপ্তিকে যখন ডেকে আনা হলো তখন প্রাপ্তির মুখে চোখের জলের দাগ শুকিয়ে গেছে, দাগটা স্পষ্ট। আসলে স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলাতে প্রাপ্তির ভালো লাগেনি। ওর মা বাবার অপমান ছিল এটা ওর কাছে, কিন্তু ও কিছু বলতে পারেনি। প্রাপ্তি একটু রাগী, মুখে মুখে কথা বলে কিন্তু আঘাত দিতে পারে না কাউকে। খারাপ কিছু বলে ফেললে ওই মান ভাঙায়। কিন্তু আজ ওর স্ট্যান্ডার্ড স্ট্যাটাস নিয়ে কথা হলো, ওর মা বাবার অপমান, অথচ ও কিছু বলতে পারছে না। চোখ দিয়ে শুধু জল পড়ছে। স্যার ডাকতে গেল। প্রাপ্তির সবসময়ের হাসি খুশি মুখটার পাশে ওই চোখের জল ভালো লাগছিল না সৌরভের। তাই ও ঋতুকে সরি বলতে বলল এবং ভবিষ্যতে এরকম কিছু শুনলে ওকে জব ছাড়তে হবে সেটাও বলল। সৌরভ ঋতুকে অনেক কথাই বলল, বেশ রেগেই। যাবার আগে সৌরভ প্রাপ্তিকে নিজের রুমে আসতে বলল। প্রাপ্তিও গেল। প্রাপ্তি, বসো, জলটা খাও। নাও। প্রাপ্তি, কেউ তোমাকে যা খুশি বলবে তুমি মেনে নেবে কেন? আর যদি রাজ না থাকতো? তুমি তো নিজের হয়ে একটা কথাও বললে না। এরকম করো না। প্রতিবাদ যদি না করো তাহলেও এরকম আরও অনেকের সাথে করবে। আমার বেলায় তো অনেক প্রতিবাদ, সারাদিন কথার ফুলছুরি। আজ এত চুপ কেন? রাজ খুব ভালো ছেলে, তোমাকে খুব আগলে রাখে। ঋতু তোমাকে অপমান করায় ও খুব রেগে গিয়েছিল। খুব ভালোবাসে তোমাকে। রাজকে হয়তো আমি চিনতে ভুল করেছি। রাজ তোমাকে খুব বেশি ভালোবাসে। জানি, আমাকে রাজদা খুব স্নেহ করে। আমিও রাজদাকে খুব ভালোবাসি। বাহ,
এ তো খুব ভালো কথা। তবে তোমাদের বন্ডিংটা বোঝা যায়। প্রাপ্তির মুখে ভালোবাসি কথাটা শুনে সৌরভের মনে হলো নিজের পায়ের তলার মাটিটাই সরে গেছে। প্রাপ্তি রাজকে ভালোবাসে এটা মেনে নিতে কোথাও খুব কষ্ট হচ্ছিল সৌরভের। কেন হচ্ছিল জানে না, শুধু জানে অফিসেই একজনই যার সঙ্গে কথা বললে ভালো লাগে, নানা বাহানায় যার কথা শুনতে ইচ্ছে করে, কারণে অকারণে তাই ওকে বারবার ডেকে পাঠায়। প্রাপ্তি যদিও সৌরভের সামনে হেসে কথা বলে না, গল্প করে না, কিন্তু অন্য সবার সঙ্গে কথা বললেও খেয়াল করে। বড় ভালো লাগে প্রাপ্তির হাসিটা। সৌরভের ইচ্ছে করে গাম্ভীর্যের খোলসটা খুলে ফেলে সহজ হতে প্রাপ্তির কাছে, কিন্তু পারে না। প্রাপ্তি ওর কাছে খুব দামি, কেন জানে না, শুধু জানে প্রাপ্তি কষ্ট পেলে, প্রাপ্তিকে দেখতে না পেলে কোথাও একটা ছন্দ কেটে যায়। যেদিন প্রাপ্তি আসে না, অফিসে ভালো লাগে না সৌরভের, একটা অস্বস্তি কাজ করে। নানা কাজের বাহানায় ফোন করে শুধু গলার স্বরটা শুনতে। অফিসে এসে প্রথম প্রাপ্তিকেই সৌরভ খোঁজে। এই অনুভূতিটাকে সৌরভ কোনো নাম দিতে চায় না, দেওয়া উচিত হবে না। প্রাপ্তি রাজের কত ভালো বন্ডিং, কত হেসে কথা বলে, আর ওর সামনে কখনো হাসেইনি, ভয় পায়, সব ওরই দোষ। এই 28 বছরের জীবনে প্রাপ্তি হঠাৎ ঝোড়ো হাওয়ার মতো এসে সৌরভের সব হিসেব নিয়ম গোলমাল করে দিয়ে আনন্দে ভরিয়ে তুলেছে। আর স্বপ্নগুলো সব সত্যি করার আগে শীত যেমন সব খালি আর ধূসর করে দেয়, তেমনি করেই সৌরভের অনেকটা খালি করে দিল। ভালোবাসি কথাটা শোনার পরও সৌরভ স্বাভাবিক থাকার চেষ্টা করলো। ওর কতটা কষ্ট হচ্ছিল ওই জানে, কিন্তু প্রাপ্তির সুখ, প্রাপ্তির আনন্দ, মুখের হাসি সৌরভের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রাপ্তি ভালো থাকলে সৌরভ ভালো থাকবে। না স্যার, ভালো কথা কোথায়? আমার জন্য রাজদার সব শেষ হয়ে গেল। এই আমার জন্য এত কষ্ট হচ্ছে? মানে তোমার জন্য রাজের কি শেষ হলো? আমার জন্যই তো ঋতুদি আর রাজদার এত বড় ঝগড়া হলো। আমি এতবার বললাম চুপ করো, শুনলই না। আপনিও বললেন। এবার আমি কি করে ঋতুদির রাগটা যে ভাঙাবো? রাজদা খুব কষ্ট পেয়েছে। আমি নিজেকে শান্ত রাখলাম। রাজদা আসলে আমার অপমানটা মেনে নিতে পারলো না, কিন্তু এবার ঋতু রেগে আছে তো কি হয়েছে, তুমি তো আছো। ঋতুর সাথে কি সম্পর্ক? স্যার, রাজদা ঋতুদিকে খুব ভালোবাসে অনেক দিন থেকেই, কিন্তু আজ যেভাবে ঝগড়া হলো জানি না কি হবে। এবার থেকে ঋতুদি রাজদাকে খুব ঘৃণা করবে। রাজদা তো বলতেই পারেনি। আপনি বলুন, কোনো কথা বলবো বলবো করে রাখা উচিত, তখনই করা দরকার, তা না কদিন আগে লাঞ্চ টাইমে রাজদা আমাকে বলেছিল বলতে ঋতুদিকে। আমি বলবো বলবো করে, আসলে ঋতুদি মানে রাজদা তো খুব একটা রিচ ফ্যামিলি নয়, নিম্ন মধ্যবিত্ত। আর ঋতুদির বড় বাড়ি, গাড়ি, স্বপ্ন, তো রাজদাকে সেভাবে ঋতুদি গ্রাহ্য করে না। আর এদিকে রাজদা ঋতুদিকে নিয়ে পড়ে আছে। রাজদার মতো ছেলে যে কোনো মেয়েকে আগলে রাখবে, যত্নে রাখবে, কিন্তু ঋতুদি বুঝলই না কি হারালো। ঝগড়াটা মাঝখান থেকে সব। ঝগড়াটা কি নিয়ে? ঋতুদি আপনাকে ভালোবাসে, আপনার জন্মদিনে আপনাকে প্রপোজ করবে ওয়েস্টার্ন ড্রেস পরে। তখন আমি বললাম অমন রামগরুরের ছানাকে কি করে পছন্দ হলো? তখন বলল এটা নাকি গাম্ভীর্য, পার্সোনালিটি, স্ট্যাটাস, আর আমি সস্তা। রাজদা তো আমাকে বোনের মতো স্নেহ করে, তাই ঋতুদি অমন বলতে রাজদা খুব রেগে গেল। আমি চুপ করতে বলেছিলাম, কিন্তু সব কি যে হয়ে গেল। আপনি এলেন। বলার পরে প্রাপ্তির খেয়াল হলো ও কার সামনে কি বলছে। ডাইরেক্ট স্যারকে রামগরুরের ছানা। আজকে ঠিক জব থেকে বার করে দেবে। প্রাপ্তি কি বলবে আর বুঝতে পারলো না। এদিকে সৌরভের মাথায় কিছুই ঢুকছে না। রাজ প্রাপ্তিকে ভালোবাসে না? তার মানে প্রাপ্তি ওর হতে পারে? ঋতুকে ভালোবাসে রাজ, আর ওর জন্মদিনে ঋতু ওকে পছন্দ করে। সৌরভের মাথা হ্যাং করে গেল, সব গুলিয়ে গেল। কি? রাজ ঋতুকে, ঋতু আমাকে, আর আমি তো কি? তো আপনি তোরসাদিকে ভালোবাসেন। তোরসাদি তো বিয়ে ঠিক হয়ে গেছে। আমি তোরসা? অ্যাকচুয়ালি ঋতু একটা কথা ঠিক বলেছে, তুমি একটা ছেলে মানুষই রয়ে গেছো। অ্যাকচুয়ালি তোমার থেকে বেশি ম্যাচিওর মেয়ে আমি দেখিনি। আপনি তো বললেন। আমি তোরসা বলেছি? তো দিয়ে শুরু, তোরসা ছাড়া আর কে আছে? টেলমি। আছে। তাহলে আমাদের অফিসে নয়, সেটা বলবেন তো? না বুঝিয়েই তুমি সারা জীবনেও বুঝবে না। আপনার আর তোর ব্যাপার না বুঝলেও চলবে। আমি তো রাজদা ঋতুদির কথা ভাবছি, কি হবে কে জানে। প্রাপ্তি, তুমি কাউকে লাইক করো? মানে তুমি কাউকে পছন্দ করো? সবাইকেই। কাউকে ভালোবাসো? প্লিজ ডোন্ট সে সবাইকে। বয়ফ্রেন্ড আছে? স্যার, রাজদা ঋতুদিকে নিয়ে কথা হচ্ছে, আমি কোথা থেকে টপকালাম? বলো না প্লিজ, আমার দরকার।
না, ওসবের সময় নেই। অফিস, তারপর মাকে দেখতে হয়। মা তো একাই থাকে, বাবা চলে যাবার পর থেকে কেমন যেন হয়ে গেছে। পড়াশোনা ইনকমপ্লিট রেখে কাজে জয়েন করলাম। কলেজের বন্ধুদের সাথে যোগাযোগ হয় না। সময় কোথায় তো নেই। যে কোনো সম্পর্কে সময় দেওয়াটা অন্তত আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আমার জন্মদিনে আসছো তো? মাথা খারাপ? ওটা নিয়েই তো এত গোলমাল। গেলে আরও বিপদ হবে, আরও ঝঞ্ঝাট। কে বলতে পারে, হয়তো ওখান থেকে সব ঠিক হয়ে গেল, সব জট খুলতে শুরু করলো। কিন্তু স্যার, আসছো? বাবা তোমাকে অবশ্যই আসতে বলেছে। রাজকেও বলবো। জেঠুর সাথে আমি পরে দেখা। আর হ্যাঁ, আন্টিকেও আনবে। আপনার আন্টিকে আমি কোথা থেকে পাবো? উফ, পাগল হয়ে যাব। আমি তোমার মায়ের কথা বলছি, আনবে ওনাকে। মা? মা এখন কোথাও যায় না। বাবা চলে যাবার পর থেকে কোনো শুভ অনুষ্ঠানে যায় না। আমি অনেক বুঝিয়েছি, তাই আমিও যাই না। এবার থেকে যাবে। আমার জন্মদিনে আমি তোমাদের দুজনকেই এক্সপেক্ট করব। আর বাবা ফোন করে ইনভাইট করবে। নিমন্ত্রণ রক্ষা না করা এক প্রকারের অপমান, এটা মনে রেখো। প্রাপ্তি, তোর অফিসের বস আমাকে আর তোকে ওনার ছেলের জন্মদিনে যেতে বলেছেন। আমি বারণ করলাম, কিন্তু উনি বললেন আমাদেরকে আসতেই হবে। কেন রে? জানি না মা, ছোটোখাটো ব্যাপারে মাথা খাটাতে পারছি না। সব হিসেব গোলমাল হয়ে যাচ্ছে। আমি জানি না। তুই যাবি, আমি আর গিয়ে কি করব? ভালো লাগে না। কেন? গেলে দুজনেই যাব। এটুকু সময় তোমার সাথে থাকি, সেটা থেকে আর মাইনাস করতে পারবো না। মা যাবে? চলো না। কতদিন হয়ে গেল তুমি কোথাও যাও না, সাজো না। আমার কষ্ট হয় মা। প্রাপ্তি, তোর বাবার কথা খুব মনে পড়ে না? খুব। কত হ্যাপি ফ্যামিলি ছিল না? একটা কমপ্লিট ফ্যামিলি। বাবা কাজ থেকে ফিরতো, আমি কলেজ থেকে, তারপর সবাই মিলে কত গল্প করতাম। সারাদিনে কি হলো না হলো। এখন তুমি কত একা হয়ে গেছো। না রে, তোর কলেজের কথা মনে পড়ে না? কষ্ট হয় না? তখন এত বললাম আমার যা গয়না আছে, তোর পড়ার খরচ চলে যাবে, শুনলি না। না মা, এই ভালো। আমার ভালো লাগে। আমরা সব সময় এরকমই থাকবো। আমি রোজ ফিরে তোমার কোলে মাথা রেখে শোবো, তুমি গান গেয়ে ঘুম পাড়িয়ে দেবে। ভালো না? তুই না, তোর বিয়ে দিতে হবে না? বিয়ে? হ্যাঁ, তোর বাবার কত স্বপ্ন ছিল তোর বিয়ে নিয়ে, দেখে যেতে পারলো না। কিন্তু আমাকে তো পূরণ করতে হবে। বিয়ে দিতেই হবে? হ্যাঁ রে, মেয়েকে বউ সাজে দেখা, মেয়ের সংসার নিজের চোখে দেখা, প্রতিটি মা বাবার স্বপ্ন। মা বাবার কাছে এর থেকে আনন্দের মুহূর্ত আর একটাও নেই। তাদের বাচ্চা মেয়েটা বড় হয়ে গেছে। আমার খুব ইচ্ছে তোকে বউ সাজে দেখব। ঠিক আছে, একদিন তোমার বিয়ের বেনারসি পরে তোমাকে দেখিয়ে দেব। অমর না, আমিও তো মা বাবাকে ছেড়েই এসেছি। আজ এই ঘর আর তোর বাবার নামেই আমার পরিচয়। তেমনি তোরও হবে। তোমাদের বুঝতে পারি না, বিদায়ের সময় কাঁদো কেন যদি এতই আনন্দের দিন হয়? মা হ, বুঝবি। একটা গান গাও না, সে বাবার পছন্দের গানটা। নিরুপমা দেবী গাইতে লাগলেন। প্রাপ্তি মায়ের কোলে শুয়ে পড়ল। রাতের নিস্তব্ধতার মধ্যে মিষ্টি একটা সুরমূর্ছনা সৃষ্টি হলো। এমনি করে যায় যদি দিন যাক না। মা, আমরা সারা জীবন এমন থাকতে পারি না। তুমি, বাবা আর আমি কোনোদিন বড় হব না, এরকমই থাকবো। তোমরাও বুড়ো হবে না, অসুস্থ হবে না, চলে যাবে না। আমরা এক থাকবো। 1-2 করে করে ক্লাস 12, ক্লাস 13, তারপর এভাবেই ক্লাস 100, 1000 শেষ হবে না। তুমি রেডি করে দেবে, বাবা নিয়ে যাবে। তুমি সন্ধ্যায় পড়তে বসাবে, বাবা অঙ্ক করাবে। আমি লুকিয়ে কুল খেলে তুমি ধরে নেবে। পড়া না করে গল্পের বই পড়বো, তুমি বকবে। ঘুরতে যাব, হোটেলে খেতে যাব, দুঃস্বপ্ন দেখলে কেঁদে তোমাকে আর বাবাকে জড়িয়ে ধরবো। হয় না? নিরুপমা দেবী দেখলেন প্রাপ্তি ঘুমিয়ে কাদা হয়ে গেছে। ঘুমের ঘোরেই ওর মনের কথাগুলো সব বলে দিল। নিরুপমা দেবী চোখের জল মুছলেন। তার একমাত্র পাগল মেয়েটাকে কাছছাড়া করতে তারও ভালো লাগে না, কিন্তু বিয়ে তো দিতেই হবে। তিনি দিন দিন দুর্বল হয়ে পড়ছেন। বেশ বুঝতে পারেন সময় শেষ হতে চলেছে। তারও আর থাকতে ভালো লাগে না, কিন্তু মেয়ের একটা গতি না করলে তিনি শান্তি পাচ্ছেন না। অনেকেই বলেছেন একটা ভালো পাত্রের কথা, রোজ ঠাকুরকে ডাকেন, সবসময় বলেন আমি থাকতে থাকতে মেয়েটার যেন গতি হয়ে যায়, নইলে মরেও শান্তি পাবো না। স্বামী চলে যেতে তার মেয়ে কলেজ ছেড়ে তার কত সেবা করেছে। তিনি শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন। প্রাপ্তি জমের দুয়ার থেকে ফিরিয়ে এনেছে বলা চলে। তারপর নিজে কাজ শুরু করলো। পড়াশোনাটাই বন্ধ হয়ে গেল। এত বুঝিয়েছিলেন। ওর একটাই কথা, আমার মাথায় ঢোকে না, অত কষ্ট করতে পারবো না, তার থেকে একটা চাকরি করব। সেই জেদ থেকে নড়ানো যায়নি, কেউ পারেনি। প্রাপ্তি অনেক বুঝিয়ে মাকে যেতে রাজি করালো, উনিও রাজি হলেন। প্রাপ্তির জন্মদিন, কি গিফট দেওয়া যায় বলতো? তোমার যা মন। আমি একটা গিফট কিনেছি, এবার তোমারও নিমন্ত্রণ কিছু দেবে?
তুই কি কিনলি? শার্ট? না না, ওসব না, পরে বলবো। আচ্ছা, ভালো করে সাজবে, এটা আমার তোকে বলার কথা, তুই আমাকে বলছিস? সেসব জানি না, তুমি না সাজলে সাজবো না। আমি তোকে সাজিয়ে দেব, কোথাও যাস না, সাজগোজও করিস না। আগে কত সাজতিস, তুমিও তো আগে কত সাজতে, তাই না মা? প্রাপ্তি, যা খুশি, আমি একটা শাড়ি বার করে রাখছি, পরবি। একটা লাল আর সবুজ ঢাকাই পরলো, ম্যাচিং করে হালকা জুয়েলারি আর একটু মেকআপ। একটা সবুজ টিপও পরলো, চুলে রিং খোপা করলো। বাহ, বেশ লাগছে, সব সময় সেজে থাকবি। মা, প্রত্যেক মায়ের নিজের মেয়ের ক্ষেত্রে চোখ খারাপ হয়। মা যেমনই দেখতে হোক, সে মায়ের চোখে বিশ্ব সুন্দরী। একটা কবিতা লিখলো কি লিখলো না জীবনানন্দ, একটু গান গাইতে পারে তো লতা মঙ্গেশকর। মায়েদের কথা বিশ্বাস করতে নেই, তোমাদের চোখে সুপার ডুপার বিউটি প্লাস অপশান আছে, ময়লা কাজ হিরে হয়ে যায়। বকতে হবে না, চলুন চলুন। পার্টিতে সত্যি খুব মজা হলো, অনেকে এসেছিল, অনেক মানুষ, আলো, শব্দ, চিৎকার, লোকজন, বাচ্চাদের ছোটাছুটি, অন্যরকম পরিবেশ। নিরুপমা দেবী ঘাবড়ে গিয়েছিলেন, তিনি বাইরে একদমই বেরোন না, এতজন একসাথে একটু কেমন যেন লাগছিল। সৌরভ আর ওর বাবা সবাইকে যথেষ্ট যত্ন করলো। শাড়িতে প্রাপ্তিকে দেখতে দারুণ লাগছিল। সৌরভকে এক ঝলক তাকিয়েই লজ্জা পেয়ে মুখ নামিয়ে নিল। কেমন একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল, একটা অন্য স্বাদের ভালো লাগা, অন্য সুরের গান, অন্য তালের ছন্দ। 28 বছরের জীবনে এই অনুভবটা একেবারে নতুন, আনকোড়া নতুন। কেমন লাগছে প্রাপ্তি? ভয় লাগছে জেঠু। কেন, কাকে ভয় লাগছে? কিসের ভয় নিরুপমা দেবী? কাকে না, কার জন্য বলো? আসলে জন্মদিনে যত লোক এসেছে, আমাদের বিয়ে বাড়িতে তত আসে না। তোমার বেয়ানের কাছে যাওয়া বরযাত্রীর সংখ্যাটা ভেবেই কেমন ভয় লাগছে। তুই চুপ করে থাকতে পারিস না? যেখানে যা মন না বললে হয় না? ক্ষমা চা, আপনি কিছু মনে করবেন না দাদা, ও আসলে না না, আমি কিছুই মনে করিনি। আমি চিনি তো ওকে, আমার পাগলি মেয়ে। সে যাই বলো জেঠু, ব্যাপারটা কিন্তু সিরিয়াস, আমি যথেষ্ট চিন্তিত। পরের দিন অফিসে সৌরভ প্রাপ্তিকে ডেকে পাঠালো। স্যার আসবো? বসো। এটা কি? স্যার বই। আপনি বই চেনেন না? এটা যে বই আমিও জানি, কিন্তু এর অর্থ কি? স্যার, একটাতে লেখা আছে রাগ নিয়ন্ত্রণের হাজারো একটি উপায়, আর একটাতে হাজার একটি জোকস। স্যার, আপনি বাংলা পড়তে জানেন না? তাহলে তো বেকার দিলাম। আচ্ছা, একটা উপায়, জেঠুকে পড়া করাবেন, কিন্তু পড়বেন। বাংলা পড়তে জানি, কিন্তু এটা আমাকে গিফট দেওয়ার মানে কি? স্যার, এর পেছনে বিরাট হিস্ট্রি। আপনি জন্মদিনে নিমন্ত্রণ করলেন, তো আমিও গেলাম গিফট কিনতে। তো একটা বইয়ের দোকানের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম, তখন মনে হলো এমন কিছু দেওয়া দরকার যেটা আপনার কাজে লাগবে। তো বই কাকুকে বললাম। উনি অনেকগুলো বই দেখালেন রাগ কন্ট্রোল করার, জোকসের। তো আমি এগুলোই কিনলাম। পড়বেন, একটা আপনার রাগ নিয়ন্ত্রণে রাখবে আর মাথা ঠান্ডা রাখবে, আর আরেকটা হাসাবে। ভালো না? দারুণ, তুমি আমার জন্য কত ভাবো, আমি ধন্য হয়ে গেলাম। তা একটু ভাবি, আপনি হলেন বস, জেঠুর ছেলে, জেঠুর মতো হতে হবে না? আমি খুব রাগী, তোমার তাই মনে হয়? না না, খুব না, একটু। তবে হ্যাঁ, আপনার মনটা অনেক বড়, জেঠু ঠিকই বলেছিল। তুমি রাগী পছন্দ করো না, তাই না? তোমার পছন্দ কেমন? একটু ম্যাড হবে, আলাদা হবে, মুক্ত বাতাসের মতো। রাগ, অ্যাটিটিউড, সিরিয়াসনেস ভালো, তবে খুব না। আমার সিনচ্যানের মতো ম্যাডনেস দারুণ লাগে। বুঝবেন না, ছাড়ুন। আসলে জীবনে এমন কিছু সময় আসে, জীবন এমন কিছু বাঁক নেয়, হঠাৎ যে সব বদলে যায়। মা চলে গেল, বাবাও অনেকটা সময় কাজে থাকতো। অনেকে বলেছিল বাবাকে আবার বিয়ে করতে, বাবা রাজি হয়নি। বাবা আর আমি এভাবেই বড় হয়েছি, তাই হয়তো এরকম রুড হয়ে গেছি। দরকার ছাড়া বা কাজের কথা ছাড়া এক্সট্রা কথা বলতে পারি না। তোমার মতো মন খুলে হাসতে পারি না। তোমার মতো একটা বন্ধু থাকলে হয়তো এমন হতাম না। তুমি ঠিকই বলেছিলে, একটা মিষ্টি হাসি সামনের মানুষটার দুঃখটা কমিয়ে দেয়। একটা নির্ভরতা, একটা সব ঠিক হয়ে যাবে বিশ্বাস। হাসতে টাকা লাগে না, তবু যে কেন? অনেস্টলি, তুমি কখনো আমার সাথে বাকি স্টাফদের মতো কথা বলনি, কিন্তু বাকি সবার সাথে যখন মন খুলে তোমাকে কথা বলতে দেখি, হাসতে দেখি, জানি না কেন একটা অন্য ভালো লাগা কাজ করে। খুব ইচ্ছে করে অমনি মন খুলে কথা বলি, ভালো লাগে না এমন, কিন্তু তুমিও সেভাবে কথা বলো না তো। বাবা স্যার, আপনি একসাথে এত কথা বললেন কি করে? বুকস আর ওয়ার্কিং। প্রাপ্তি, তুমি না সত্যি এত আলাদা কেন তুমি? আপনি আপনার মতো, আমি আমার মতো, সিম্পল। প্রত্যেকের নিজস্ব একটা জীবন আছে, প্রত্যেকের গল্প আছে, অনেক গল্প। সব কি আমরা জানি? না জেনে ভালো, খারাপ, রুড, অহংকারী এসব বলা উচিত নয়। হয়তো যাকে অহংকারী বললেন সে মুখচোরা, নিজেকে উজাড় করতে চায়, পারে না, তাই বলা উচিত নয়। আমি বলি মজা করে, ব্যাস, আমি এরকমই। রাগলে এক আর অন্য সময় আরেক। অবশ্য বেশিক্ষণ রেগে থাকতে পারি না। হাসি, মজা, আড্ডা, খুনসুটি এই ভালো। তুমি হাসাতে পারো বেশ।
আমি সেভাবে জানি না। বাবা বলছিল কেউ রেগে থাকলে বা মুড অফ হলে তুমি ঠিক করে দাও। তোমার সেন্স অফ হিউমার খুব ভালো। তা জানি না, তবে আমার মা কি বলে জানেন? মা বলে কাউকে মন খুলে হাসাতে পারলে গত 3 দিনের পাপ চলে যায়, আর নিজেরও আনন্দ হয়। এক তীরে দুটো লক্ষ্য ভেদ। তাহলে তোমার কোনো পাপ নেই, সব রোজ ধুয়ে যাচ্ছে। একদম। আচ্ছা, ঋতুর কি খবর? পার্টিতে আসেনি? রেজিগনেশন লেটার দিয়েছে কেন? আসলে আপনি সেদিন ওভাবে বললেন না, সবার সামনে কথা শোনাটা মেনে নিতে পারিনি, তাই জবটা ছেড়ে দিল। ঋতুদির বিয়ে ঠিক হয়ে গেছে, এনআরআই পাত্র এই মাসের শেষের দিকেই। আমি বোঝাবার সময় সুযোগটুকু পাইনি। কে বলল? রাজদা। রাজ? ঋতুদি না বড্ড বোকা। টাকা কি খুব দামি? একটা বড় ঘর কি দরকার? তার চেয়ে একটা ছোট্ট সচ্ছল পরিবার, অনেকগুলো ভালোবাসার কাছের মানুষ, একে অপরের খুব কাছের একটা বিশাল পরিবার, অনেক স্নেহ ভালোবাসা দিয়ে গড়া। জীবনে এর চেয়ে বেশি আর কি চায়? দিনের শেষে টাকা, বাড়ি, গাড়ি নয়, কাছের মানুষদের লাগে। টাকা একদমই জরুরি নয় বলছি না, কিন্তু টাকাটা মেইন নয়। আমি ভগবানের কাছে প্রে করেছি রাজদার যেন ওর ভালোবাসার যোগ্য কাউকে পায়, যে রাজদাকে বুঝবে, শুধু রাজদাকে। ঋতুদি রাজদার যোগ্য ছিল না। ভালোই হয়েছে, ভালো কিছু হবে বলেই কষ্টটা এসেছে। রাজদা অনেক সুখী হবে। তুমি রাজকে ডেকে দাও তো একবার। এখনই? হ্যাঁ। আচ্ছা, আসছি। স্যার, এসো, ভেতরে এসো। প্রাপ্তি দেখা করতে বলল। হ্যাঁ, বসো। আমি প্রাপ্তি থেকে সবটা শুনলাম। ঋতুর বিয়ে। তুমি ঋতুকে ভালোবাসো? প্রাপ্তি? বাসতাম। প্রাপ্তিকে একটা সময় ভালোবাসতাম, পাস্ট। সেদিনের পর থেকে ওর নিচতা দেখে, টাকার প্রতি লোভ দেখে ঘৃণা করি এখন। প্রাপ্তির মতো সরল মেয়েকে যে কাঁদাতে পারে সে ক্ষমার যোগ্য নয়। রাজ, আপনি আমায় ডেকেছিলেন কেন? ক্ষমা চাইতে। আমার কাছে? কেন? আসলে রাজ, একটা সময় আমি তোমাকে মনে মনে যা নয় তাই বলেছি। তোমার সাথে কত রুড বিহেভ করেছি। সব কিছুর জন্য মন থেকে বলছি আই এম সরি। বুঝলাম না। আসলে আমি প্রাপ্তিকে, ওর মাতিয়ে রাখা, সবাইকে ভালোবাসা আর আমার বাবাকে এত শ্রদ্ধা করা আমার ভালো লাগতো। তারপর ধীরে ধীরে আই ফেল ইন লাভ উইথ হার। অফিসে তোমার সাথেও সব থেকে বেশি কথা বলতো, হাসতো। তোমরা একসাথে লাঞ্চে যেতে, তো ইউ আন্ডারস্ট্যান্ড, আই ফেল্ট জেলাস। তো তাই রুড বিহেভ করেছি। আমি তখন জানতাম না। প্রাপ্তি, ও আমার বোনের মতো। তবে আপনার চয়েস খুব ভালো, মানতেই হবে। প্রাপ্তির মতো মেয়ে সচরাচর চোখে পড়ে না। ওর সিম্পলিসিটি জাস্ট প্রাইসলেস। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ও জানে না, এখনো বলতে পারিনি আসলে। কাল বাবা ওর মায়ের সাথে কথা বলেছে, এই উইকেন্ডে ওদের বাড়িতে দেখা করব। তুমিও আমার সাথে যাবে? নিশ্চয়ই যাব। আরেকটা কথা বলুন না। আমি আর বাবা ঠিক করেছি তোমাকে আমাদের একটা কোম্পানির হেড করব। আসলে আমাদের লোকের দরকার ছিল, আর আমি তোমার কাজ দেখেছি, আর তুমি খুব অনেস্ট নিজের কাজে। তো তুমি যদি রাজি থাকো। না স্যার, এত বড় দায়িত্ব আমি নিতে পারবো না। প্লিজ রাজ, অ্যাজ এ ফ্রেন্ড। আমি তোমাকে ফ্রেন্ড ভাবি, তুমি ভাবো না। প্লিজ রাজ। থ্যাংক ইউ স্যার। রাজ, চোখে জল কেন? আনন্দের। অনেক ধন্যবাদ। বন্ধুতে ধন্যবাদ কি? আমরা ফ্রেন্ডস। তুমি রবিবার চলে এসো। পাত্রী দেখতে যাচ্ছি যখন, পাত্রের বন্ধুকেও তো লাগবে। আগে আমি পাত্রীপক্ষ। একদম না, পাত্রপক্ষ। তুমি বরযাত্রী যাবে। আর তারপর রবিবার সৌরভ, ওর বাবা আর রাজ গেল প্রাপ্তিদের বাড়ি। প্রাপ্তির মা প্রস্তাবে রাজি হয়ে গেল। খুশির আতিশয্যে তিনি কেঁদেই ফেললেন। প্রাপ্তি এরকম কিছু কখনো ভাবেনি, কিন্তু ওর না করারও কিছু ছিল না, তাই ও রাজি হয়ে গেল। সবাই রাজি। বিয়ের একটা শুভ দিন দেখা হলো, আর খুব ধুমধাম করে প্রাপ্তি আর সৌরভের বিয়ে হয়ে গেল। বাবারে, আমি তোমার মতো এত রাগী মানুষ দেখিনি। বাবা বলে দিয়েছিল কম কথা বলতে, মুখে মুখে তর্ক না করতে। শুনে আমার চোখ থেকে ঘুম উড়ে পালালো। তারপর প্রথম দিনে লেট। হারান্দা যখন বলল স্যার ডেকেছে, আমার ধারণা তখনই একটা স্ট্রোক আমার হয়ে গিয়েছিল। উফ, কি দুশ্চিন্তা! সেই দুশ্চিন্তার সাথেই ঘর করতে হবে ভেবেছিলে? না, ভাবিনি। 1 বছরে একটুখানি বদলালে না। আমি কিন্তু অনেকটা পাল্টে গেছি প্রাপ্তি, আগের মতো নেই। কিছুটা বদলেছ, তবে আর একটু বদলাতে হবে। কোনো অসুবিধা নেই, আমার সাথে থাকতে থাকতে ঠিক হয়ে যাবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।